আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম মামুনি, ঈদ মুবারক। সাথী ওর বাবার সামনে হাত রেখে বলল। সালামি দাও। হাফিজুর রহমান মেয়ের কথায় হেসে 1000 টাকার 5টা নোট তুলে দিলেন মেয়ের হাতে। এবার খুশি? সাথী হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল। অনেক অনেক খুশি। সাথে গোসল সেরে সাজগোজ করবে এমন সময় ওর রুমের সকল কাজিনরা চলে এলো, সাথে রিমাও আছে। সাথে সবার সাথে কুশল বিনিময় করে নিচেও সাজতে বসলো। সাজগোজ শেষে সাথী আর রিমার রুম থেকে বেরিয়ে সিঁড়ির সামনে আসতেই সাথীর চোখ আটকে গেল কালো পাঞ্জাবি পরিহিত উদয় সাহেবের দিকে, যে সোফায় বসে আরিয়ান আর সাথীর বাবার সাথে কথা বলছে। সাথে চোখের ভুল ভেবে চোখ বন্ধ করে আবার খুলল। তার মানে ও চোখের দেখা ভুল না, উদয় সত্যি এসেছে। হঠাৎ উদয়কে দেখে সাথী কিছুটা বিস্মিত হলো। পরবর্তী মুহূর্তে মনে পড়লো কাল ওর আম্মু উদয়কে ইনভাইট করেছিল। ও ভেবেছিল উদয় হয়তো আসবে না, তাই এখন উদয়কে দেখে কিছুটা অবাক হয়েছিল। সাথী উদয়কে দেখে অনেক খুশি হলো। উদয় পাঞ্জাবিতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। সাথী যে তার থেকে চোখই সরাতে পারছে না। সাথী একখানে উদয়ের দিকে তাকিয়ে আছে। সাথী লক্ষ্য করলো ও আর উদয় দুজনেই কালো পোশাক পরা। দুজনের মনের মিল না হলেও পোশাকের রঙের মিল তো হলো, এই বা কম কিসে। রিমা সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে চিমটি কেটে বলল। কিরে পেতনি, এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নিচে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রিমা দেখ, সামনে উদয় স্যার। কোথায় স্যার? মাথা কি গেছে নাকি তোর? সারাদিন স্যারের বকা শুনতে শুনতে এখন কি স্বপ্নেও তাকে দেখছিস নাকি? সাথী উদয়ের দিকে আঙুল তাক করে বলল। আরে কানি, ভালো করে চোখ মেলে দেখ, স্যার সোফায় বসে বাবা আর মামার সাথে কথা বলছে। রিমা ভালো করে লক্ষ্য করে বলল। সত্যি তো, কিন্তু স্যার তোদের বাসায় কি করছে? আরে গাধি, আম্মু স্যারকে ইনভাইট করেছে তাই এসেছে। ও আচ্ছা, এখন নিচে চল। সাথে নিচে নেমে ওর কাজিনদের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পরে উদয়কে একা বসে থাকতে দেখলো। কিছুটা দূরত্ব রেখে উদয়ের পাশে বসলো। আরে সাথী যে, কি খবর? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো। ঈদ মোবারক স্যার। উদয় সাথের দিকে তাকিয়ে বলল। তুমি দেখি মুখে আটা ময়দা মেখেছ, তা কে যেন বলছিল যে সে নাকি ন্যাচারাল সুন্দরী, আটা ময়দার ধারে কাছেই যায় না। আজকে ঈদের দিন, আজকে কি একটু সাজতে পারি না? অবশ্যই পারো, কেন নয়, কিন্তু তুমি তো বলেছিলে তুমি নাকি মেকআপ করো না। সাথে হাত জোড় করে বলল। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিন্তু যাই বলো না কেন, এত সেজেও তোমাকে সেই পেতনির মতোই লাগছে। সাথে মন খারাপ করে বলল। আজকেও আপনি আমাকে পচাবেন? তা আমাকে প্রতিদিন রোস্ট করে আপনি কি শান্তি পান? থাক, আর কিছু বললাম না, না হলে বেচারি মেয়েটা আবার কখন কান্না করে দেয় তার ঠিক নেই। তবে তোমাকে না পচালে আমার ভালো লাগে না। সাথে উদয়ের সামনে হাত রেখে বলল। এখন আবার সালামি দেন। উদয় পকেট থেকে 2 টাকার একটা কচকচে নোট সাথীর হাতে দিল। সালামি দিতেও আপনার এত কিপটামো? অবশ্যই সব ক্ষেত্রেই কিপটামি করতে হয়। আপনি থাকেন আপনার কিপটামি নিয়ে, আমি গেলাম। সাথে উঠে সেখান থেকে চলে এলো। রিমা আর ওর কাজিনরা মিলে কিছু সময় আড্ডা দিল। খাবার খাওয়ার জন্য ডাক পড়তে সবাই আড্ডা ছেড়ে খেতে বসলো। সাথে উদয়ের পাশে বসলো কিন্তু কোনো কথা বলল না। খাওয়া শেষ করে রিমাকে নিয়ে বাগানের দিকে চলে এলো। সাথীর কাজিন ঐশী এসে বলল। সাথী, তোর স্যার তোকে খুঁজছে। আমাকে? স্যার কেন আমাকে খুঁজবে? স্যার চলে যাবে, বললো তোর সাথে নাকি কথা আছে। সাথে মনে মনে বলল। এই খবিশ লোকের আবার আমার সাথে কি কথা থাকতে পারে কে জানি। যে দেখি। সাথে উদয়ের সামনে চেয়ে বলল। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, সেই যে গেলে আর তো তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। বলুন কি বলবেন। হাত পাতো। সাথে উদয়ের সামনে হাত রাখতেই উদয় ওর হাতে কিছু একটা দিয়ে হাত মুঠ করে দিল। আমি চলে গেলে হাত খুলে দেখবে। সাথে মাথার সায় জানালো।
অতঃপর উদয় ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। উদয় চলে যেতে সাথে এক দৌড়ে নিচের রুমে চলে এলো। হাতের মুঠো খুলে দেখলো সেখানে 1000 টাকার একটা চকচকে নোট। সাথে নোটটা খুলে দেখলো আর তার ভেতরে গুটিসুটি অক্ষরে লেখা, ঈদ মোবারক। তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি এই ঈদটা তোমার জন্য অনেক আনন্দের হোক। লেখাটা পড়ে সাথীর এতক্ষণের মন খারাপ নিমিষে উধাও হয়ে গেল। ও নোটটাতে চুমু এঁকে দিল। ওর ভালোবাসার মানুষের থেকে পাওয়া উপহার বলে কথা। নোটটা নাকের সামনে নিয়ে ঘ্রাণ নিল। এতেও যেন লোকটার সুগন্ধ মিশে আছে। অতঃপর খুব যত্ন করে নোটটা ডায়েরির মধ্যে একটা পেজে রাখলো। পেজের উপরে লিখলো, ভালোবাসার মানুষের থেকে পাওয়া প্রথম উপহার। সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে সাদা আর বাদামি মিশ্রণে কিউট একটা বিড়াল, আর সাথী তার পেছনে ছুটছে বিড়ালটা ধরার জন্য। বিড়ালটার সাথে এনেছে 2 দিন আগে। বিড়াল ওর খুবই পছন্দ, কিন্তু ওর আম্মু ওকে বিড়াল আনতে দেবে না। টানা 1 সপ্তাহ মায়ের কানের পাশে ঘ্যান ঘ্যান করে শায়লা বেগমকে রাজি করিয়েছে সাথী। এক পর্যায়ে সাথী বিড়ালটা ধরতে সক্ষম হলো। বিড়ালটা যেন তার মতোই চঞ্চল, 1 মিনিটও কোথাও শান্তি মতো বসে না, সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে। সাথে বিড়ালটাকে কোলে নিয়ে দুষ্টুমি করছে। তখন নজর যায় ঘড়ির দিকে। উদয়ের পড়াতে আসার সময় হয়ে গিয়েছে। সাথে বিড়ালটাকে অন্য রুমে রেখে আসলো। ভদ্র মেয়ের মতো পরিপাটি হয়ে টেবিলে বসলো। উদয় সাথীকে খুব মনোযোগের সাথে একটা ম্যাট গোছাচ্ছে। এমন সময় নরম কিছু তার পায়ের উপর পড়লে লাফিয়ে পড়লো। আকস্মাত এমন ঘটনায় উদয় বসা থেকে দাঁড়িয়ে গেল। আউচ, এটা কি? সাথে নিচের দিকে তাকিয়ে দেখলো ও রানা বিড়ালটা উদয়ের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। স্যার, ওটা একটা বিড়াল। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিড়াল এখানে আসলো কোথা থেকে? 2 দিন আগে আমি এটাকে পালার জন্য নিয়ে এসেছি। উদয় সাথে দিকে রাগে চোখে তাকিয়ে বলল, বিড়াল সামলাতে না পারলে এনেছো কেন? এক্ষুনি তো বিড়ালটা আমায় আঁচড় দিয়ে দিত। সরি স্যার, আমি বিড়ালটা পাশের ঘরে রেখে এসেছিলাম। এটা যে চলে আসবে আমি এটা বুঝতে পারিনি। স্যার, আপনি আম্মুকে কিছু বলবেন না প্লিজ, তাহলে আম্মু এটাকে রাখতে দেবে না। প্লিজ স্যার। ঠিক আছে, তোমার আম্মুকে কিছু বলবো না। এখন এটাকে এখান থেকে সরাও। সাথে বিড়ালটা ধরতে যাবে তার আগেই বিড়ালটা এক লাফে উদয়ের কোলে উঠে যায়। উদয় সাথে সাথে বিড়ালটা খাটের উপর ফেলে দিল। সাথে উদয় রেহেন কাছে হাসতে গিয়েও হাসলো না। এখন হাসলে উদয় নির্ঘাত তাকে বকা দিবে। সাথে বিড়ালটা পাশের ঘরে রেখে দরজা আটকে দিল। চেয়ারে বসে উদয়কে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি কি বিড়াল ভয় পান? ভয় পাই বলতে ছোটবেলায় একবার আমাকে বিড়াল আঁচড় দিয়েছিল। তখন অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয়েছিল। তারপর থেকে আমি বিড়াল বা কুকুর থেকে দূরে থাকি। ও, এই ব্যাপার। এখন পড়ায় মন দাও। সাথে পড়ায় মন দিল। উদয় কিছুক্ষণ পড়িয়ে চলে গেল। সময়ের স্রোত কেটে গিয়েছে অনেকগুলো মাস। সাথী এখন 10ম শ্রেণীর ছাত্রী। ও এখন পড়াশোনায় খুবই মনোযোগী ছাত্রী। পড়া নিয়ে এখন আর ফাঁকিবাজি করে না, একেবারেই করে না তেমনটাও নয়। উদয় সাথীকে পড়াচ্ছে। কতক্ষণ পড়ার পর সাথী বলে উঠল, স্যার, আর পড়তে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে হচ্ছে? গল্প করতে ইচ্ছে হচ্ছে। প্লিজ, আজকে আর পড়বো না। আজকে আপনি যা যা পড়া জিজ্ঞেস করেছেন আমি কিন্তু সব কিছু পড়েছি, তাই আজকে আর পড়বো না। বলো, কি গল্প শুনতে চাও? আপনার জীবন কাহিনী শুনতে চাই। সেটা শুনে তুমি কি করবে? আমার অনেক জানার ইচ্ছা, প্লিজ বলেন না স্যার। ঠিক আছে, বলছি। তোমার জন্মটা সোনার চামচ মুখে নিয়ে হলেও আমি ছিলাম এক মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি আমার বাবা মা আর ছোট একটা ভাই, এই 4 জনের ছোট পরিবার ছিল আমাদের। ছোটবেলা থেকে আমি পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বা আমার ছোট ভাই কাউকেই দেখতে পারতো না। সে আমাদের পড়াশোনা করাতে চাইতেন না। সে চাইতো আমরা তার সাথে কাজ করে টাকা ইনকাম করি। কিন্তু আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো।
আম্মুর সাপোর্টে আমি এসএসসি পাশ করি। তখন আমার বাবা আমাদের পড়াশোনা বন্ধ করে দেয়, কিন্তু আমি, আমার মা বাবা, ছোট ভাই কেউই সেটা মানতে রাজি ছিলাম না। তখন আমার মা আমাকে সাপোর্ট করে। আমার মা আমার হাতে কিছু টাকা দিয়ে বলে, বাবা, তুই এখানে থাকলে তোর স্বপ্ন কখনোই পূরণ করতে পারবি না। শহরে গেলে টিউশন করিয়ে হলেও নিজের খরচ চালাতে পারবি। তাই বলছি, তুই তোর ভাইকে নিয়ে শহরে চলে যা। মায়ের কথায় আমি তখন শহরে চলে আসি। তখন সময়টা আমার জন্য খুবই কষ্টের গিয়েছে। এই শহরে কেউই আমার পরিচিত ছিল না। মায়ের দেওয়া টাকা দিয়ে নিজে কলেজে ভর্তি হই, সাথে ভাইকেও স্কুলে ভর্তি করাই। অনেক দিন আমি টিউশন খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তখন মা বাবার থেকে লুকিয়ে আমাকে টাকা পাঠাতো। কলেজ শুরু হলে কলেজ ফ্রেন্ডদের সহায়তায় কিছু টিউশন পাই। সেই টাকায় আমার আর আমার ভাইয়ের কোনো মতে চলে যেত, সাথে মাও কিছু টাকা পাঠাতো। ভার্সিটিতে উঠে আমি টিউশনের পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতাম। তখন আমার ভাইও এসএসসি শেষ করে কলেজে উঠে ও টিউশনি করাতো। দুলাভাইয়ের টাকায় আমাদের হয়েও কিছু টাকা এক্সট্রা থাকতো, সেই টাকা আমি আমার মায়ের জন্য পাঠিয়ে দিতাম। অতঃপর পড়াশোনা শেষে অনেক চেষ্টার পর আমি তোমাদের স্কুলে চাকরি পাই। চাকরি পেয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। তখন আমার বাবা আমাকে সাদরে গ্রহণ করেছিল। কথায় আছে না, টাকা পেলে নাকি তোতা পাখিও কথা বলে, তেমনি তখন আমার বাবা আমাকে গ্রহণ করেছিল। যেই বাবা আমাকে সহ্য করতে পারতো না, সেও আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল, কারণ তখন আমি সফল, প্লাস আমার কাছে টাকা আছে। এই হলো আমার জীবন কাহিনী। সাথী এতক্ষণ মন দিয়ে উদয়ের কথাগুলো শুনছিল। উদয়ের কথায় ওর ধ্যান কাটে। উদয় আবার বলল, এই জন্যই আমি তোমাকে সবসময় পড়তে বলি। পড়াশোনা করে জীবনে সফল হতে পারলে সবাই তোমাকে ভালোবাসবে, না হলে সবাই তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। কথায় আছে, মানি ক্যান বাই এভরিথিং। তোমার কাছে টাকা আছে তো সবাই তোমাকে ভালোবাসবে। এই জন্য মন দিয়ে পড়াশোনা করো। জি স্যার, আমিও এখন থেকে মন দিয়ে পড়ব এবং জীবনে সফল হব ইনশাল্লাহ। অতঃপর উদয় চলে গেল। উদয় চলে গেলে সাথী বেলকুনিতে চেয়ে দাঁড়ালো। এই নিষ্ঠুর মানুষটার কষ্টের কথা শুনে সাথীর খুবই কষ্ট লাগছে। এই নিষ্ঠুর মানুষটাকে জীবনেও যে এত কষ্ট, এত স্ট্রাগল ছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। যদিও কোনো মানুষের বাহ্যিক দিক দেখে তার সম্পর্কে জানা যায় না, সাথে লোকটার প্রতি সম্মান ও ভালোবাসাটাও যেন বেড়ে যাচ্ছে। সাথীও পণ করলো আজ থেকে সেও মন দিয়ে পড়বে, আর কখনো পড়াশোনায় অবহেলা করবে না। কিছু কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করতে হয়, এতে ভালো রাখা যায়, ভালো থাকাও যায়। নিউ ইয়র্ক শহরে বিশাল এক দালানের 10ম তলায় ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে বিবশ চোখে তাকিয়ে আছে এক রমণী। দু চোখে ভরা তার হাহাকার, বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস। স্মৃতির পাতায় ভাসছে এক নিষ্ঠুর মানবের মুখশ্রী। কানে বারবার বেজে উঠছে সেই নিষ্ঠুর পুরুষের তিক্ত কণ্ঠে উচ্চারিত উপরে উক্ত দুটো লাইন। রমণীটি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, সে আমার ভালো চাইলো কিন্তু আমারে চাইলো না। কেন চাইলো না? খুব বেশি ক্ষতি হইয়া যাইতো কি আমারে চাইলে? কথাগুলো আওড়ানোর সময় নয়নচূড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ভাবনার বিচরণ হচ্ছে নিষ্ঠুর পুরুষের দেওয়া তিক্ত অনুভূতি, যাকে কিশোরী বয়সের সবটা জুড়ে ভালোবেসেছিল, এখনও যাকে অসম্ভব ভালোবাসে, তাকে ভোলাছে অসম্ভব। পেছনে থেকে এক মিষ্টি স্বরে ডেকে উঠল, সাথী, এই সাথী, ভয়রা হয়ে গেলি নাকি? শুনতে পাচ্ছিস না? বয়রা হয়নি, বল কি বলবি? এখনই ঘুমাতে আসছিস না কেন? কাল সকালে তো ভার্সিটি যেতে হবে। এখন না ঘুমালে হবে? তুই যা, আমি আসছি। চোখের পানি মুছে পেছনে ফিরল সাথী। কেটে গেছে 5টা বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছু, সাথে পরিবর্তন হয়েছে সাথী নামক কিশোরীও। 5 বছর পূর্বে থাকা কিশোরী এখন প্রাপ্তবয়স্ক তরুণী। বর্তমানে সে অবস্থান করছে নিউ ইয়র্ক শহরে। তার মধ্যে এসেছে বিস্তর তফাৎ। চঞ্চল মেয়েটা এখন শান্ত হয়ে গেছে। পড়ায় ফাঁকি দেওয়া মেয়েটা এখন সারা দিন বই নিয়ে বসে থাকে।
প্রিয় শহর, প্রিয় মানুষগুলো ছেড়ে চলে এসেছে প্রায় 3 বছর। সকালে উঠে সাথী ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। তৈরি হয়ে টেবিলে বসে ঈশার উদ্দেশ্যে বলল, কিরে, তোর ব্রেকফাস্ট বানানো হলো? এই যে হয়ে গেছে, তুই বস, আমি আসছি।